ভূমিকম্প হলে প্রথম যে ঝুঁকিটা সেটা আপনার ঝুঁকির সোর্স আপনার বাসার ভিতরে। বিল্ডিংটা কলাপস করে সরাসরি আমার মাথার উপরে পড়বে, এটা শুধুমাত্র সিমুলেশন বা মডেলে সম্ভব। বাংলাদেশের প্রকৃত ঝুঁকি হবে যদি ছাদের উপরে আমরা ফিল করতে থাকি, তখন টিলা পাহাড়ি যে অঞ্চলগুলো সেগুলো প্রত্যেকটা মোটামুটি ঝুঁকিপূর্ণ। রাষ্ট্রকে বিকেন্দ্রীকরণ করতেই হবে এবং বিকেন্দ্রীকরণ ব্যতি রেখে এই ঝুঁকির পক্ষে এই ঝুঁকি কমানো সম্ভব না। সরকারের ভূমিকাটি মুখ্য। সরকার যখন একটা মাস্টার প্ল্যান তৈরি করে, মাস্টার প্ল্যানে সেই যত জাতীয় রিস্ক আছে, যত ধরনের ডিজাস্টার রিস্ক আছে, যেমন আর্থকুয়েক রিস্ক আছে, ফায়ারের রিস্ক আছে, আমার এখানে ফ্লাডের রিস্ক আছে, আমার এখন মসকিউটো রিস্ক আছে, অর্থাৎ ডেঙ্গু রিস্ক আছে ঢাকা সিটিতে। এই প্রত্যেকটা রিস্ককে ইন্টিগ্রেট করে সে আসলে ঢাকা শহরে একটা ইন্টিগ্রেটেড প্ল্যান তৈরি করতে হবে তাকে। এটা শুধুমাত্র কিছু ভবন বা কিছু রাস্তাঘাট না, এই মানুষগুলো কোথায় যাবে, ইভাকুয়েট করবে, আমার একটা ফায়ার হলে আমি পানিটা কোথা থেকে পাবো, আমার একটা ফ্লাড হলে বা একটা বড় ধরনের রেইনফল হলে ড্রেনেজটা কীভাবে যাবে, এই পুরো ইন্টিগ্রেটেড প্ল্যান যদি না থাকে এবং কোন কোন ধরনের হ্যাজার্ডস এখানে আসতে পারে, এগুলো যদি সে একত্রিত করে একটা রিস্ক বেসড মাস্টার প্ল্যান না করে, তাহলে আসলে প্রবলেম। এবং সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে একটা রিস্ক বেসড মাস্টার প্ল্যান তৈরি করা, সেটাকে এনফোর্স করা। এটা যদি আমি ওইভাবে বলি, চট্টগ্রাম অঞ্চল বেশ ঝুঁকিপূর্ণ। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, আমাদের মধুপুর, রংপুর অঞ্চল, এগুলো হচ্ছে ফল্ট লাইন অনুযায়ী। এগুলো সিলেট অঞ্চল, টিলা পাহাড়ি যে অঞ্চলগুলো সেগুলো প্রত্যেকটা মোটামুটি ঝুঁকিপূর্ণ। সাথে সাথে ধসে পড়তে পারে, সেগুলো দেখা গেল কলামের বিল্ডিং না, সেগুলো আর্থকুয়েকের যে স্ট্রেংথ নেওয়ার কথা সেগুলো নেওয়া হয়নি, ফ্লেক্সিবিলিটি কম। যেমন ব্রিক কনস্ট্রাকশন হলে দ্রুত ভেঙে পড়া সম্ভব। যদি রড দিয়ে ভালো করে কলামগুলো তৈরি করা হয়, সেটার সাথে ভালো বিম থাকে, তাহলে যেহেতু আমার পুরো একটা স্ট্রাকচার আছে, ওটা ইমিডিয়েটলি তো আমার ভেঙে পড়বে না, হয়তো প্লাস্টার পড়বে, অন্য কিছু পড়বে, হঠাৎ করে কলাপস করে যাওয়ার কথা না, জেনারেলি না। খুব বড় আর্থকুয়েক না হলে, অনেক বড় আর্থকুয়েক হলে এবং যদি মাটিতে নিচে কম্প্যাকশন না থাকে, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস না দেওয়া, অনেক কিছুতে এটা হতে পারে। কিন্তু জেনারেলি আমরা যদি ধরেও নিই যে গড়পড়তে মানুষ 70 থেকে 80% কমপ্লায়েন্ট করে আসলে বাড়িঘর তৈরি করে, তাহলে আমি মনে করি না এটা হওয়ার যথেষ্ট ঝুঁকি আছে। ভূমিকম্প হলে প্রথম যে ঝুঁকিটা সেটা আপনার ঝুঁকির সোর্স আপনার বাসার ভিতরে, আপনার ফার্নিচার, আপনি যেভাবে বাসাটাকে ইন্টেরিয়র ডিজাইনটা করেছেন, এটা আগে দেখেন যে এইটার থেকেই এইগুলো বিল্ডিংয়ের দেয়াল অথবা ছাদ ধসে যতটুকু না ক্ষতি হবে, সেই ক্ষতির অনেক আগেই আপনার ফার্নিচার বা আপনার শার্প এলিমেন্টগুলো থেকে আপনি ইনজিউর্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এইটা আগে নিজে যেটুকু কন্ট্রোল আছে আপনার নিজের, সেটুকু আপনি আগে প্রথমত করেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি প্যানিকড হবেন না, বাসার ভিতরে একটা সেফ প্লেস করেন, অ্যাটলিস্ট কোথাও যেন আপনি নিরাপদে আপনার মাথাটা প্রোটেক্ট করতে পারেন। আপনার বডির সবথেকে গুরুত্বপূর্ণ হ্যামারেজ না হয় এরকম জায়গাগুলো, পা ইঞ্জুরি, হাতে ইঞ্জুরি আপনি রিপেয়ার করতে পারবেন, মাথা ইঞ্জুরি হলে এটা ক্যাটাস্ট্রফিটা বেশি হবে। এটা আপনি ঠিক করেন যে একটা জায়গা তৈরি করেন যেখানে আপনি বাসার ফ্যামিলি মেম্বার নিয়ে আপনি আসলে নিরাপদে আপনার ব্রেইনটাকে ব্রেইন হ্যামারেজটাকে আপনি প্রোটেক্ট করতে পারেন। থার্ড হচ্ছে আপনার ফায়ার, এটা হওয়ার সাথে সাথে আপনার ফায়ারের পোটেনশিয়াল বেড়ে যাবে। তো ফায়ারটা যেটা না হয়, এই জন্য আপনার ইলেকট্রিসিটি কীভাবে করেছেন, ওই ওয়ারিংগুলো ভালোভাবে দেখেন, আপনার গ্যাস বা অন্য সিস্টেমগুলো কীভাবে ডিজাইন আছে, এবং যদি হয়েও যায় তাহলে আপনি বাসার ভিতরে আগুন নির্বাপনের যে সকল ব্যবস্থাগুলো সেগুলো ইমিডিয়েট করেন, যেন আপনি হয়ে গেলে সাথে সাথে ওইটাতে আপনি করতে পারেন, কারণ এগুলোই আপনার বড় ধরনের ক্ষতি করতে পারবে রাদার দেন কলাপস হওয়ার পর। এরপরে প্রথম শক, এটা 15 থেকে 20 সেকেন্ড, সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত থাকতে পারে। এইটুকু তো আপনি সিঁড়ি দিয়েও আপনি নামতে পারবেন না, এইটুকু আপনি আগে সেভ করে ফার্স্ট শকটা আপনি অবজার্ভ করেন, ধীরে সুস্থে আপনি সিঁড়ি দিয়ে নেমে আপনি একটা সেফ প্লেসে যান, যতটুকু পারা যায় ওপেন স্পেসে চলে যাবেন, এবং ওপেন স্পেসে যাওয়ার পরে আপনি ওয়েট করেন, অ্যাটলিস্ট ঘন্টাখানেক ওয়েট করেন সেকেন্ড শটটার জন্য। যদি সেকেন্ড শট তারপরেও না হয়, আপনি ফিরে আসেন। এটাই হচ্ছে আমি সাধারণ জনগণকে বলবো যে
লেটস ওয়ার্ক অ্যাট ইউর হোম। সাতের উপরে যদি একটা আর্থকুয়েক হয় এবং তার এপিসেন্টার যদি মধুপুর বা ঢাকার আশেপাশে সর্বোচ্চ মধুপুর, টাঙ্গাইল এদিকে হয়, তাহলে ঢাকা শহরের প্রায় 30 ভাগ বাড়িতে বড় ধরনের ক্ষতি হবে। এটা মোটামুটি, কারণ যে স্ট্যান্ডার্ডে ঢাকা শহরে বাড়িঘর করা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, এখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে একটা ভূমিকম্পের ঝুঁকি নিরূপণ করা হয়েছিল। এটা সম্ভবত করা হয়েছিল 2007 অথবা 2008-এ। সেই ভূমিকম্প ঝুঁকিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে যদি বড় মাত্রা 7 মাত্রার উপরে একটা ভূমিকম্প হয়, তাহলে অ্যারাউন্ড 20-30% অফ দ্য বাড়িঘর যেটা আছে বর্তমানে স্ট্রাকচার, এটা কলাপস করার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে যিনি পলিসি তৈরি করেন তিনিও দেখা গেল একটা ভুল বাড়িতে যেয়ে থাকছেন। যিনি পলিসি তৈরি করেন, রাজুকে যিনি পলিসি ইমপ্লিমেন্ট করবেন, তিনিও একটা ওরকম মানে কম্প্রোমাইজ। এই যে আপনি আমাকে ইন্টারভিউ করছেন, আপনি সচেতন মানুষ, কিন্তু আপনি যে বাড়িতে থাকেন, আপনি নিজে থাকেন, আপনিও সেটাকেই করছেন না। তার অর্থ হচ্ছে আমরা নীতির কথা বলি, কিন্তু সেই নীতিকে বাস্তবায়ন করার জন্য যে ইকোসিস্টেম, সেটা আমাদের নাই। ঠিক আছে, আমরা কথার জন্য কথা বলি, কিন্তু ওইটা বাস্তবায়ন করার জন্য যে বাস্তবতা, সেই বাস্তবতা আমাদের নীতির তুলনায় বাস্তবতা অনেক বেশি ভিন্ন। সে কারণে আমরা আসলে নীতি বাস্তবায়ন করতে পারি। এই কারণে আমি বলেছি নীতি বাস্তবায়ন করার জন্য প্রথম প্রয়োজন এই যে ডিসেন্ট্রালাইজেশন। কেন বাংলাদেশের সকল সরকারি দপ্তর ঢাকায় থাকতে হবে? এই প্রশ্নের মধ্যেই কেন ঢাকা শহর ঝুঁকিপূর্ণ তার উত্তর রয়েছে। পুরো বাংলাদেশের সমস্ত উন্নয়ন বা সমস্ত জিনিসটা ঢাকায় চলে আসার কারণে ঢাকার চেহারাটা এরকম, শরীরের রক্ত যেমন মুখে চলে আসছে, এরকম মনে হয় ঢাকা শহরটাকে। বাংলাদেশটা ওরকম একটা, ঢাকা শহরটা এরকম হয়ে গেছে, যার সমস্ত কারণ ঢাকা শহরেই বাংলাদেশের জিডিপির ম্যাক্সিমাম % ঢাকা শহর থেকে প্রডিউস হয়। তাহলে আমরা আমাদের নগরায়ন যেটা, এটাকে আসলে আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি না, বিকেন্দ্রীকরণ করতে পারি না। আমাদের পলিসি মেকাররা ঢাকায় থাকে, ভালো চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয়, ভালো লেখাপড়ার জন্য ঢাকায় আসতে হয়, ভালো কাজের জন্য ঢাকায় আসতে হয়। আমরা তো ভালো কাজের জন্য রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, তার নিচে বিভিন্ন যে শহরগুলো আছে, সেই শহরগুলোকে তো আমরা আসলে বিকেন্দ্রীকরণ করতে পারিনি। আমরা সকল সুবিধা একটা সিটিতে দিয়েছি, ফলে সবাইকে আমি এখানে আনছি, ফলে এই সিটির ল্যান্ডের প্রাইস সকল সিটির তুলনায় অসংখ্য গুণ বেড়েছে। আর ল্যান্ডের প্রাইস যদি এত পরিমাণ বাড়তে থাকে, তাহলে ডিমান্ডের থেকে সাপ্লাই অনেক কম, এবং ডিমান্ড এবং সাপ্লাই গ্যাপের কারণে এখানে ল্যান্ড প্রাইস এবং কনস্ট্রাকশন প্রাইস হাই হয়ে যায়। তখন মানুষ ওই আপনার বিল্ডিং স্ট্যান্ডার্ডটা মানতে পারে না। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার কাছে এটা কেউ ভিন্ন মত পোষণ করতেই পারে, আমাদের ওভারঅল নগরায়নের যে পরিকল্পনা, সেটির মধ্যেই রাষ্ট্রীয় পলিসিগত প্রবলেম আছে। রাষ্ট্রকে বিকেন্দ্রীকরণ করতেই হবে, এবং বিকেন্দ্রীকরণ ব্যতি রেখে এই ঝুঁকির পক্ষে এই ঝুঁকি কমানো সম্ভব না। এবং এটার সাথে বাংলাদেশে যে আঞ্চলিক বৈষম্যতা আছে, তার সাথে এটার সাথে সম্পর্কিত। ফলে বললে হয়তো আর্থকুয়েকটা টেকনিক্যাল মনে হবে, কিন্তু আর্থকুয়েকের মূল ঝুঁকিটা আসলে টেকনিক্যাল না, এটা পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল। আমরা ঢাকা কেন্দ্রিক উন্নয়ন করে ফেলেছি। এটা আমি বিকেন্দ্রীকরণ না করলে আর্থকুয়েকের ঝুঁকি বাংলাদেশে আসলে কমানো সম্ভব না।